স্যার। হ্যাঁ, স্লাইড কি দেখা যাচ্ছে সামাদ ভাই? না স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, আর একটু সময় দিন আমাকে। এখন দেখা যাচ্ছে সামাদ ভাই? জি স্যার, ঠিক আছে, শুরু করেন। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চিকিৎসক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আহ আজকের এই আমাদের 2 মান্থ চ্যালেঞ্জ ব্যাচের ওরিয়েন্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি, ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান। আমি বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ডি-কার্ড কোর্সে আছি এবং স্ন্যাপস মেডিকেল একাডেমিতে ডিপ্লোমা ব্যাচের একজন কোঅর্ডিনেটর হিসেবে আছি। তো আজকে মূলত আমাদের ওরিয়েন্টেশন সেশন। আমরা কিছুদিন আগে একটা গাইডলাইন সেশন করেছি ডিপ্লোমার A to Z, আমরা সেখানে ডিসকাশন করেছি। আহ ডিপ্লোমা রিলেটেড যদি এই মুহূর্তে কেউ কোনো কিছু জানতে চান, প্রশ্ন করতে পারেন। তবে আমাদের যে গাইডলাইন সেশনটি হয়েছে সেটা যদি আপনারা দেখতে চান, ডিপ্লোমা কোর্স সম্পর্কে একটি স্পষ্ট ধারণা হয়ে যাবে। কি কি সাবজেক্ট থাকে, আহ কত নাম্বারের কোশ্চেন থাকে, আহ কোন সাবজেক্ট থেকে কতগুলো কোশ্চেন আসে, এরকম প্রায় টোটাল বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো আজকে মূলত আমরা আমাদের এক্সাম ব্যাচ, যেটা স্পেশাল এক্সাম ব্যাচ, যেটা 2 মান্থ চ্যালেঞ্জ ব্যাচ হিসেবে আমরা নাম দিয়েছি, সেই ব্যাচ নিয়ে একটু আলোচনা করব। এবং যারা আমাদের অ্যাডমিটেড ডক্টর আছেন, প্লাস যারা এখন অ্যাডমিট হন নাই, ডিসিশন নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমাদের মূলত আয়োজন। আর শুরুতে আরেকটি কথা বলে নিই, আমাদের কিন্তু একটা বিশেষ অফার চলছে, গ্লোরি অফার, 40% ডিসকাউন্ট। খুবই একটা বড় ডিসকাউন্ট, সবসময় এটা থাকে না, এটা মাত্র আর কয়েকদিন আছে। কেউ যদি এখনো অ্যাডমিট না হন, খুব দ্রুত অ্যাডমিট হয়ে যাবেন। আচ্ছা, আমি শুরুতেই একটু ক্যারিয়ার নিয়ে খুবই অল্প সময় কথা বলবো, কারণ কোনো বিষয়ের গুরুত্ব আমরা বুঝলেই সেই জিনিসের জন্য কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি, সর্বোচ্চ এফোর্টটা দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমাদের ফার্স্ট ইম্পর্টেন্সটা বুঝবো আমরা, যে আমরা কেন ডিপ্লোমা পরীক্ষা দিব। তারপরে আমরা আমাদের এই 2 মাসের স্ট্র্যাটেজি বা প্ল্যান সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন অলরেডি যারা জয়েন করেছেন, আমি ধরে নিচ্ছি তারা মোটামুটি কনভিন্স যে তারা ডিপ্লোমা পরীক্ষা দেবেন এবং ডিপ্লোমাতেই তাদের ক্যারিয়ারের শুরুর স্টেপটা নিতে চান। আচ্ছা, যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আমি বলবো অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, এই সেন্সে যে এখন কিন্তু ডিপ্লোমা আর আগের মতো এই ধারণাটি নেই। এখন আপনি ডিপ্লোমা যদি কেউ ক্যারিয়ার শুরুর দিকে করে থাকেন, তার ক্যারিয়ার এটা স্টার্টিং পয়েন্ট। এরপরেও আমরা আরো সামনের দিকে ইনশাল্লাহ আগাবো। আর কারো যদি একটু দীর্ঘ সময় পার হয়ে যায়, উইথ ডিগনিটি এবং খুবই ভালো মতো যদি কি বলে চেম্বার প্র্যাকটিস বা তার মেডিকেল প্রফেশনটাকে সে কেউ এনজয় করতে চায়, তাহলে বিশেষজ্ঞ হওয়ার আসলে বিকল্প এই মুহূর্তে নেই। এই জন্য বিশেষজ্ঞ হওয়ার জন্য সবচেয়ে দ্রুততম সিঁড়ি বা একটা সহজ সিঁড়ি বলতে পারেন এই ডিপ্লোমা। এই জন্য এই 2 বছর কিন্তু, 2 বছরের কোর্সের যে সময়টা, এটা কিন্তু দেখতে দেখতে চলে যায়। আপনি যদি একবার রেসিডেন্সি পরীক্ষা মিস দেন, আপনার কিন্তু 1 বছর চলে গেল। 2বার মিস দিলে 2 বছর চলে গেল। এইভাবে কিন্তু অনেকেই দেখবেন এখনো কিন্তু কোনো পোস্ট গ্রাজুয়েশন জার্নি স্টার্টই করতে পারে নাই। কিন্তু আপনি যদি একটু কষ্ট করে ডিপ্লোমা কোর্সটিতে এনরোল করতে পারেন, 2 বছরের মধ্যে বিশেষজ্ঞ হয়ে যেতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেক ব্যাচমেট এখন পর্যন্ত পোস্ট গ্রাজুয়েশন জার্নি শুরুই করেনি, কিন্তু আপনি বিশেষজ্ঞ হয়ে গেছেন। তারপরে আপনি নতুন করে চিন্তা করতে পারবেন নেক্সট স্টেপের জন্য, এফসিপিএস বা রেসিডেন্সি যেটাতেই যান না কেন। কিন্তু যখন একটা ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার কনফিডেন্স অনেক বেশি থাকবে এবং আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকবে। ওভারঅল আপনি, অন্যরা যেমন খুবই ডেসপারেট থাকবে একটা পোস্ট গ্রাজুয়েশনের পিছনে, আপনার কিন্তু সেই চাপটা অনেকটাই রিলিভ হয়ে যাবে। এইসব বিষয়গুলো চিন্তা করলে আমি মনে করি ডিপ্লোমা দেয়া বা কোর্সে যাওয়া খুবই ভালো একটি সিদ্ধান্ত। আচ্ছা, তারপরে এখন আসেন, আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আমি এই ডিপ্লোমা পরীক্ষা অবতীর্ণ হব এবং আমি সেটা আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব, এখানে আমাকে সফল হতেই হবে। আচ্ছা, প্রথম যে প্রতিবন্ধকতা এসে দাঁড়াবে, সেটা মনে হবে অনেকজন তো পরীক্ষা দিবে, আমি কি চান্স পাবো?
আমার আমার পক্ষে কি সম্ভব? আমি তো এই অনেক দিন, অনেক কম সময় আমার হাতে আছে, আমি কি পারবো? কথা হলো, কোনো কিছু অ্যাচিভ করার আগ পর্যন্ত সেটা কিন্তু অসম্ভবই মনে হয়। এই নেলসন ম্যান্ডেলার এই বিখ্যাত উক্তিটি আমরা হয়তো অনেকেই পরিচিত এর সাথে, যে ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। কোনো কিছু সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সেটা কিন্তু আমাদের কাছে অসম্ভব, অকল্পনীয় অনেক সময় মনে হয়ে থাকে। কিন্তু আপনি যদি আপনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন এবং আহ মহান সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে যদি দোয়া করেন, এই 2 মাসও কিন্তু হয়ে যেতে পারে আপনার এই পোস্ট গ্রাজুয়েশন জার্নির একটা টার্নিং পয়েন্ট বা সাফল্যের বছর। কেন আমি বলছি? কারণ কিছু স্ট্র্যাটেজি এবং আপনার চেষ্টা যদি একসাথে সমন্বয় করেন, আপনার ভাগ্যে থাকলে ইনশাল্লাহ আপনি এটা পাবেন। আচ্ছা, তো আমরা এই এক্সাম ব্যাচ, কেন কেন এই এক্সাম ব্যাচে আমরা ভর্তি হব বা কেন এক্সাম দিব, এটাই হলো তো মূলত আজকে আমাদের মূল আলোচনা। আচ্ছা, প্রথমেই বলি, আমি এক্সাম ব্যাচ নিয়ে আচ্ছা একটু পরে কথা বলি, আগে আমি একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে দিই আমাদের, কারণ এটা এর সাথে রিলেটেড। তারপরে আমি এক্সাম নিয়ে একটু আলোচনা করব, প্লাস এই 2 মাসের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে আমি একটি খুব গ্রসলি একটা মার্কস ডিস্ট্রিবিউশন দেখানোর চেষ্টা করেছি, যে আমাদের ডিপ্লোমা পরীক্ষায় কোশ্চেন কোন সাবজেক্ট থেকে কতটি আসে। মোটামুটি এটা ওভারঅল আইডিয়া, সামান্য একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু গ্রসলি এরকম ভাবে কোশ্চেন পরীক্ষা আসতে দেখা গিয়েছে বিগত বছরগুলোতে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে অ্যানাটমি থেকে 10টি কোশ্চেন, ফিজিওলজি থেকে 15 থেকে 20টি কোশ্চেন, বায়োকেমিস্ট্রি থেকে 8 থেকে 10টি কোশ্চেন, প্যাথোলজি থেকে 8 থেকে 10টি কোশ্চেন, ফার্মাকোলজি থেকে 5 থেকে 7টি কোশ্চেন, মাইক্রোবায়োলজি থেকে 10 থেকে 15টি কোশ্চেন, এবং ক্লিনিক্যাল থেকে 20 থেকে 25টি কোশ্চেন। আচ্ছা, ক্লিনিক্যাল বলতে আপনি যে ফ্যাকাল্টির আন্ডার, যে ফ্যাকাল্টির সাবজেক্টে পরীক্ষা দেবেন সেই ফ্যাকাল্টি অনুযায়ী আপনি ক্লিনিক্যাল। আর সাপোজ আপনি কার্ডিওলজিতে দিলেন, এটা মেডিসিন ফ্যাকাল্টির সাবজেক্ট, আপনার মেডিসিন থেকে ক্লিনিক্যাল আসবে ডেভিডসন থেকে। সাপোজ আপনি অর্থোপেডিক্স দিলেন, এটা সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে, সার্জারি থেকে ক্লিনিক্যাল আসবে। পেডিয়াট্রিক্স দিলে পেডিয়াট্রিক্স থেকে ক্লিনিক্যাল আসবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে প্রায় 75% কোশ্চেন, বা অনেক সময় 70% বা 75-এর বেশিও হতে পারে, কোশ্চেন কিন্তু আসে বেসিক সাবজেক্ট গুলো থেকে। ঠিক আছে, সে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফার্মাকোলজি এবং মাইক্রোবায়োলজি, এবং বাকি 20 থেকে 25টি কোশ্চেন আসে আপনার ক্লিনিক্যাল থেকে। আর যে 100টি কোশ্চেনের মধ্যে যে 20টি এসবিএ থাকবে, এসবিএ এর অধিকাংশই কিন্তু ক্লিনিক্যাল থেকে আসে। আচ্ছা, আর বেসিক অংশ থেকে সরাসরি অ্যান্সার এরকম এসবিও আসতে পারে। তো মূলত আপনাকে বেসিক অংশ থেকে অধিকাংশ কোশ্চেন ফেস করতে হবে, বাকি কোশ্চেন গুলো ক্লিনিক্যাল থেকে ফেস করতে হবে। আচ্ছা, এখন আমরা কেন এক্সাম ব্যাস বা আমরা কেন এক্সাম দিব, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আমি একটু আহ, বলতে চাই। সেটা হলো, কেউ যদি আগে তার পড়া গুছিয়ে ফেলেন, তাকেও এক্সাম দিতে হবে। আর কেউ যদি অল্প সময় শুরু করেছেন, তাকেও এক্সাম দিতে হবে। যার প্রস্তুতি গোছানো হয়ে গেছে তার জন্য এক্সাম। এই জন্যই আপনি পরীক্ষা না দিলে বুঝতে পারবেন না আপনার দুর্বলতাটা কোথায়। কারণ আমরা অনেক সময় একটা টপিক আমাদের পড়া আছে, মনে হয় যে আমি পারবো, কিন্তু পরীক্ষা দিতে গেলে কিন্তু অনেক কনফিউশন অ্যারেজ করে, অনেক কোশ্চেন ভুল হয়। এই জন্য আপনি রেগুলার এক্সাম দিলে আপনার ভুলগুলো ধরতে পারবেন, সেগুলো রিভাইজ দিতে পারবেন। আচ্ছা, আর রেগুলার এক্সাম দেওয়ার ফলে আপনার টাইম ম্যানেজমেন্ট, আপনার যে স্কিল বা নিজের একটা সময় ভাগ করে নেয়ার যে একটা কি বলা যায় ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি তৈরি হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ডিপ্লোমাতে সময়ই পাওয়া যায় না। আপনি যে কোশ্চেন একবার ফেলে এসেছেন, সম্ভাবনা আছে ওই কোশ্চেনে আপনি আর ব্যাক করতে পারবেন না। আর ডিপ্লোমাতে কোনো কোশ্চেন সেরে আসবেন না, কারণ এসবিএ তে কোনো নেগেটিভ মার্কিং নেই। আর আপনার যে ট্রু ফলস যে নেগেটিভ মার্কিং, সেটা খুবই সামান্য, 20টি স্টেপ ভুল করলে 1 নম্বর কাটা যাবে। তাই কোনো কোশ্চেন আনঅ্যান্সার্ড রেখে আসা যাবে না। এই জন্য টাইম ম্যানেজমেন্ট প্লাস আপনার প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই এক্সাম ব্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর যারা অল্প কিছুদিন শুরু করছেন তাদের জন্য সেটা হলো একটা আহ কি বলবো, টপিকের বা একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ার সময় এখন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না পড়লেই না। সাপোজ আপনি একটি চ্যাপ্টারের আপনার 20টা বা 30টা কি বলা যায় ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেটা না পড়লেই না, সেগুলো এখন পড়বেন যারা অল্প সময় শুরু করেছেন পড়াশোনা, যাদের আগের পড়াটা গোছানো নেই। কারণ আপনার ডিপ্লোমার পরীক্ষার কোশ্চেন গুলো যদি দেখে থাকেন, অনেক রিপিট হয়, প্রচুর কোশ্চেন রিপিট হয়।
এবং সেম টপিক থেকে কোশ্চেন আসে, হুবহু স্টেমও আসে। এই জন্য ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার ইম্পর্টেন্ট টপিক গুলো পড়া। সাপোজ আমি উদাহরণস্বরূপ বলি, আপনি যদি ডেভিডসনের একটা চ্যাপ্টার পড়েন, সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট বক্স এবং ইম্পর্টেন্ট ছবি, সেগুলো আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে। এগুলো শেষ করার পরে আপনি তখন যদি হাতে সময় থাকে বা আপনার যদি আহ, আরো পড়ার সুযোগ থাকে, তখন আপনি একটু লেস ইম্পর্টেন্ট পড়লেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক বাদ দিয়ে এখন লেস লেস ইম্পর্টেন্ট টপিক পড়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই ইম্পর্টেন্ট টপিক গুলো যদি আপনি মনে রাখতে পারেন এবং এই রেগুলার এক্সাম দেন, আমি আপনাকে বলতে পারি যে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন আসবে। এরকম উদাহরণ খুব বিরল নয়, যারা পরীক্ষার আগে কয়েক মাস চেষ্টা করেছে কিন্তু খুব গোছানো পড়াশোনা করেছে, তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পেয়েছে। আচ্ছা, এই জন্য আমাদের মানে আর আর আমি যেটাই বললাম, অল্প সময় প্রিপারেশন নেন বা বেশি সময় প্রিপারেশন নেন, এক্সাম দেওয়ার কোনো বিকল্প নেই। এক্সাম দিলে আপনার ওই পড়াটা মনে থাকবে, কোথায় ভুল হচ্ছে আপনি ধরতে পারবেন, এবং সে অনুযায়ী আপনি পড়াটা গুছিয়ে নিতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় হলো, আমাদের কেন এক্সাম ব্যাচ মানে কেন আমাদের এই 2 মান্থ চ্যালেঞ্জ ব্যাচে অ্যাডমিট হবেন বা কেন পরীক্ষা দিবেন? আমরা সাধারণত চেষ্টা করি বিগত বছরের কোশ্চেন গুলো বিশ্লেষণ করে এবং চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো থেকে যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সব টপিক গুলোকে কাভার করে আমরা কোশ্চেন গুলো তৈরি করার চেষ্টা করি। এই জন্য আমার বিশ্বাস, আপনারা যদি যারা একেবারে নতুন শুরু করেছেন তাদের জন্য একটু বলি, আমি বারবারই এটা আলাদা করে বলছি এই জন্যই, কারণ পোস্ট গ্রাজুয়েশনে পড়া কিন্তু অনেক, আপনি যদি পড়তে চান অনেক পড়তে পারবেন, কিন্তু যদি একটু গোছানো সময় কম থাকে, গোছানো প্রস্তুতি নিয়েও আপনার কনসাইজ পড়াশোনা করেও কিন্তু পরীক্ষায় ভালো করা সম্ভব, এরকম উদাহরণ কিন্তু রয়েছে। এই জন্যই বলছি পড়াটা গোছানো খুব ইম্পর্টেন্ট। আর আবারও বলছি, কনফিডেন্স লেভেল হারানো যাবে না বা মনে করা যাবে না যে এই সময় আমি পারবো না। যারা শুরু করেছেন তারা ইম্পর্টেন্ট টপিক গুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। আর যারা আগে শুরু করেছেন, সুন্দর করে রিভিশন দিয়ে প্রত্যেকটা আমাদের রুটিন অনুযায়ী প্রতিটা পরীক্ষা সুন্দর মতো সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এই যে কোশ্চেন গুলো দেওয়া হবে সেগুলো তো অবশ্যই সলভ করবেন, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে যখন আপনি কোনো যে বই থেকে পড়েন না কেন, লেকচার শিট বা বই থেকে যেখান থেকেই পড়েছেন, তার সাথে সাথে ওই চ্যাপ্টারে বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করবেন। এই দুইটা, একটা হলো ইম্পর্টেন্ট টপিক গুলো পড়া, আর একটা হলো কোশ্চেন সলভ করা ওই ওই টপিকের। এই দুইটা মিলে যখন আপনি রেগুলার এক্সাম দিবেন, আমি বলতে পারি ইনশাল্লাহ এক্সাম গুলো শেষে, সাবজেক্ট ফাইনাল শেষে আপনি যখন মক টেস্ট দেবেন, সব শেষ রিভিশন যখন দিবেন, দেখবেন আপনার পড়াগুলো অনেক গোছানো হয়ে গেছে এবং অনেক ভালো আপনি কনফিডেন্স আপনার চলে আসছে। এই 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 একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর মোটামুটি এই ছিল এই এটা নিয়ে আলোচনা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ছবিটা অবশ্যই এটা দেখেই আপনারা ধারণা করতে পাচ্ছেন, সেটা হলো কনসিস্টেন্সি। এই 2 মাস বা যে কয়দিনই সময় পাওয়া যাবে, একদম কনসিস্টেন্টলি আপনাকে কিন্তু মানে কি বলা যায়, একই তারে পড়াগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এখন আর আপনার সেই সময় নেই যে আমি কয়েকদিন গ্যাপ দিয়ে আবার পড়বো। যে এক্সামটা যে তারিখে দেয়া, আপনি চেষ্টা করবেন সেই তারিখে দেওয়ার জন্য, এবং যাতে পড়াটা পিছিয়ে না পড়ে। অনেকগুলো পরীক্ষা জমে যাবে, পরে যে পারা যাবে না, এরকম যাতে না হয়, যতটুকু প্রিপারেশন নিতে পারেন এক্সামটা দিয়ে দিবেন, চেষ্টা করবেন শেষ করার জন্য। কিন্তু অনেক সময় আমাদের মেডিকেলের পড়া আসলে শেষ হওয়ার মতো না, কিন্তু যতটুকু আপনি পারবেন এক্সামটা দিয়ে দিবেন। এবং টার্গেট যতটুকু আমরা রাখবো, অনেক সময় টার্গেট ফুলফিল হয় না, কিন্তু টার্গেট না করলে সেটুকু কিন্তু পড়া হয় না। এই জন্য প্রথমে একটা লক্ষ্য স্থির করবেন এবং সেটা ফুলফিল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তারপর যতটুকুই প্রিপারেশন হয়েছে এক্সাম দিয়ে দিবেন। আর বাকিটা যদি সময় থাকে, এর ফাঁকে ফাঁকে একটু একটু করে পড়াগুলো এগিয়ে নেবেন। এভাবে যদি এভাবে যদি এই 2 মাস চেষ্টা করেন, আমার বিশ্বাস এই ব্যাচ থেকে অনেকেই আপনারা এইবার ডিপ্লোমা পরীক্ষা আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পাবেন। এবং পরীক্ষা দেওয়ার পরে আশা করি এই কথাটা বলবেন যে আমরা যে ফাইনাল পরীক্ষা দিলাম ডিপ্লোমা, এই পরীক্ষাটা সিনাপসেরই একটা মক টেস্ট বা একটা পরীক্ষায় মনে হয়েছে। এটা আমাদের আগের যেসব চিকিৎসক ভাই বোনেরা চান্স পেয়েছে তাদেরই মুখের কথা আমি বললাম জাস্ট। এবং এই সময়টাতে যদি আপনার সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনি যদি শেষ পর্যন্ত যেতে পারেন, ইনশাআল্লাহ আপনি সাফল্য লাভ করবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে
পৌঁছে যাবেন বলে আমরা বিশ্বাস করি। তো আজকে আসলেই খুব বেশি অন্য বিষয় ডিটেলস আমরা আলোচনায় যাব না। আমাদের রুটিন হয়তো অলরেডি আপনারা পেয়েছেন, না হলে আমাদের এক্সিকিউটিভ ভাই সব শেষে আপনাদেরকে রুটিনটাকে দেখাবে, বা কেউ যদি চান আমরা তাকে পাঠিয়েও দিতে পারি রুটিনটা, যারা এখন অ্যাডমিট হন নাই। আর যারা অ্যাডমিট হয়েছেন তারা তো অলরেডি রুটিন পেয়ে গেছেন আশা করি। আচ্ছা, তো এই ছিল আজকের আমাদের এই ওরিয়েন্টেশনের আলোচনা। আমরা এখন চলে যাব, যদি কারো কোনো কোশ্চেন থাকে। প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ আপু বলুন। সার্জারি ফ্যাকাল্টিতে যে উম, মানে কোশ্চেনে কিওয়ার্ডে যে কোশ্চেনটা আছে, হ্যাঁ কোশ্চেন গুলো ওখানে তো 10 বছরের আগের কোশ্চেন, মানে 13-14 বছরের কোশ্চেন আছে, তো ওখানে কি কোশ্চেন গুলো বেছে বেছে পড়বো নাকি সব কোশ্চেনই পড়ে যাবো? আচ্ছা, আপু খুব সুন্দর কথা বলেছেন। আচ্ছা, যখন আপনি বিগত কয়েক বছরের কোশ্চেন পড়া হয়ে যাবে আপু, অ্যাটলিস্ট 10 বছরে, হুম। তখন দেখবেন নতুন কোশ্চেন খুবই কম পাবেন। এটাই বাস্তব, খুবই কম পাবেন যে নতুন দু একটা কোশ্চেন থাকবে। এই জন্য আপনার টার্গেট থাকবে শেষ 10 বছরের কোশ্চেন পড়ার। আর যদি কিওয়ার্ডে যা আছে সবগুলো পড়তে পারলে তো খুবই ভালো। যদি সময় না পান অ্যাটলিস্ট 10 বছর, আর যদি সময় পান তাহলে দেখবেন যে অনেক কোশ্চেন রিপিট আছে যা আপনি আগে সলভ করেছেন। আচ্ছা। আচ্ছা, আমার মনে চ্যাট বক্সে বেশ কয়েকজন কোশ্চেন করেছেন, একটু সেগুলো অ্যান্সার দিয়ে চেষ্টা করি। আহ উম আচ্ছা, অসুবিধা, ডিপ্লোমা অসুবিধা কি আছে? আচ্ছা, অসুবিধা একটু বলে নি। অসুবিধা বলতে এখানে আপনার প্রথমে একটু ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগতে পারেন, মনে হতে পারে আপনার ব্যাচমেট কেউ রেসিডেন্সি কোর্সে আছে, এমডি বা এমএস, আপনি ডিপ্লোমা করছেন, এটাতে আপনি একটু ইনফিরিয়রিটি, মানে ইনফিরিয়র ফিল করতে পারেন। কিন্তু ওই যে বললাম, যারা ক্যারিয়ার শুরুর দিকে আছেন তাদের তো এটা শেষ না। আপনি তো আবারও সামনের দিকে ইনশাল্লাহ আগাবেন। এটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু আর সেটা খারাপ লাগবে না। প্লাস এটা মনে রাখবেন, সবার লাইফ যে প্ল্যান বা চলার পথ একরকম হবে না। আপনি যদি আপনার লাইফ নিয়ে খুশি থাকেন, সেটাই আপনার জন্য যথেষ্ট। কারণ আপনি যদি কম্পারিজন করতে যান, সবার উপরে কাউকে না কাউকে পাবেন। আপনি যা, আপনার থেকে যে একটু মনে হচ্ছে ভালো অবস্থান, তার থেকে কিন্তু কেউ না কেউ ভালো অবস্থানে আছে। এটা খুবই রিলেটিভ একটা বিষয়। যদি আপনি আপনার লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে হ্যাপি থাকেন, তাহলে আর কোনো সমস্যা নাই। আর দ্বিতীয় অসুবিধাটা যেটা হলো, ডিপ্লোমার কিন্তু সবগুলো সাবজেক্টে ডিপ্লোমা কোর্স চালু নেই। আপনি যে সাবজেক্টটি পছন্দ করেন অনেক সময় হতে পারে সেই সাবজেক্টে ডিপ্লোমা নেই। এই জন্য সেই সাবজেক্টটা আপনি অবশ্যই দেখে নেবেন যে ডিপ্লোমা কোর্স চালু আছে কিনা। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন, উম প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে যে তো মানে গভর্নমেন্ট প্রতিষ্ঠানের পাশাপাশি তো প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তো ডিপ্লোমা কোর্স করা হয়, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো চান্স পাওয়ার জন্য কি আলাদা করে টাকা দিতে হয়? অ্যাডমিশন ফি এগুলো কি লাগে? চান্স পাওয়ার পরে যখন ভর্তি হবেন, হুম। ভর্তি হওয়ার সময় একটা ফি নাই। ভর্তি হওয়ার সময় আপনার হলো এটা হলো ভ্যারি করে, বিভিন্ন ইনস্টিটিউশন ওয়াইজ ভ্যারি করে। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব সামনে, যখন আমাদের ইনস্টিটিউশন চয়েস হবে। আমরা কোন ইনস্টিটিউশনে কত অ্যাডমিশন ফি সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, সার্কুলার হওয়ার পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা ভ্যারি করে আপু। এটা কোনো এরকম প্রতিষ্ঠানে একটু বেশি, কোনো প্রতিষ্ঠানে একটু কম। ঠিক আছে, সর্বোচ্চ এটা কত একটু ভ্যারি লাগে? করে। এটা হলো কোন সাবজেক্ট এবং কোন ইনস্টিটিউশন আপু। এটা হুম। টোটালি একটা, মানে কি বলবো, মানে ভ্যারিয়েবল থিং, মানে কোনো কনস্ট্যান্ট না। এক সাবজেক্টের জন্য এক ইনস্টিটিউশন একরকম, আবার ওই সাবজেক্টে অন্য ইনস্টিটিউশন আরেক রকম। এটা আমরা যখন ইনস্টিটিউশন চয়েস নিয়ে আমাদের একটা সেশন করব সার্কুলারের পরে, আমরা ডিটেল শুধু এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, কারণ এটা অনেক বড় আলোচনা। অনেক ইনস্টিটিউশন, অনেক সাবজেক্ট আছে, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করবো ওটাতে। ওগুলোতে কি যে অ্যাডমিশন ফি দেওয়ার পাশাপাশি কি স্যালারি দেওয়া হয় নাকি দেয় না, মানে হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট? স্যালারি আমি যতটুকু জানি আপু, এখন 35,000 করে স্যালারি দেয়। বোথ আপনার রেসিডেন্সি এবং ডিপ্লোমা দুটাতে স্যালারি পাওয়া যায়। গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দুটাতেই? হ্যাঁ, নন, না গভর্নমেন্টকে দেবে না, গভর্নমেন্টরা শুধু সরকারি বেতন পাবে, আলাদা তাদের পলিসি অনুযায়ী, তাদের স্কেল অনুযায়ী। আর শুধু নন গভর্নমেন্টরাই আপনার ইয়ে পাবে, মানে এই যে অ্যালাউন্স সেটা পাবে। আর এটা বোথ সরকারি এবং বেসরকারি দুই প্রতিষ্ঠান থেকেই দেয় আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ডার্মাটোলজির মেডিসিন ফ্যাকাল্টির কোশ্চেন তো সেম, হ্যাঁ। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ডার্মাটোলজি এফসিপিএস এর ক্ষেত্রে আপনার কিন্তু কোশ্চেন ডিফারেন্ট হয়, মেডিসিনের মতো না। কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে
মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে যে 5টি সাবজেক্ট, কার্ডিওলজি, ডার্মাটোলজি, এন্ডোক্রাইনোলজি, ট্রান্সমিশন মেডিসিন, চেস্ট ডিজিজ, এই সবগুলোর কোশ্চেন সেম, একই রকম কোশ্চেন, মানে এক ফ্যাকাল্টির সকল সাবজেক্টের কোশ্চেন সেম। সার্জারি ফ্যাকাল্টি যেমন অর্থোপেডিক্সের যে কোশ্চেন আসবে, গাইনিতেও সে একই কোশ্চেন আসবে। ঠিক একইভাবে মেডিসিনের কার্ডিওলজির জন্য যে কোশ্চেন আসবে, আপনার ডার্মাটোলজির জন্য একই কোশ্চেন, সেম সেম প্রিপারেশন এবং সেম কোশ্চেন। আচ্ছা, আহ আচ্ছা এক্সাম ব্যাচে, আচ্ছা এটা আসলে আপু কম্পাইল করা বলতে এটা আমাদের তো এক্সাম ব্যাচ, আমরা চেষ্টা করব সবচেয়ে মানে ওই টপিকে, ওই যেই টপিকটা আপনাদের পরীক্ষা হবে বা যেই চ্যাপ্টারটা পরীক্ষা হবে, সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করব। আলাদা সব ইনফরমেশন এক করে এরকম ভাবে আমাদের এখন দেওয়ার সুযোগ নেই। তবে আমরা পরীক্ষার আগে কিছু সাজেশন দিয়ে থাকি, শর্ট সাজেশন বা মানে মানে কিছু ইম্পর্টেন্ট টপিক সেগুলো দিয়ে থাকি, এটা আপনারা পেয়ে যাবেন, আমাদের নতুন একটা গ্রুপ খোলা হয় পরীক্ষার আগে, ওগুলোতে পেয়ে যাবেন। আচ্ছা, আহ হ্যাঁ এটা কথা অলরেডি বলেছি, ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা অনেক সময় দিয়ে দিই। হ্যাঁ আপু আমরা, সরি, হ্যাঁ একজন কোশ্চেন করেছেন, হ্যাঁ ইনস্টিটিউট চয়েস নিয়ে আমরা একটা সেশন করব, এটা সার্কুলার হওয়ার পরপরই হয়তো আমরা করব। আচ্ছা, গভর্নমেন্ট ইনস্টিটিউশনে ভর্তি ফি কত, এটা আমরা ওখানে আলোচনা করব। এটা ভ্যারি করে, যেমন হলো আপনার বিএমইউ তে একরকম, আবার ঢাকা মেডিকেলে আরেক রকম। একই সাবজেক্টে আপনি বিএমইউ তে আপনি আহ, যেই ভর্তি ফি দেবেন, সে একই সাবজেক্টে আবার ঢাকা মেডিকেল সলিমুল্লাহতে ভিন্ন। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ ওই দিন আলোচনা করব। আচ্ছা, কত মার্কস লাগে ভাইয়া, এটা আসলে খুবই ভ্যারি করে। আর যদি ডি কার্ড হয়, ডি কার্ড বা আপনার রেডিওলজি, গাইনি, তারপর ডার্মাটোলজি, একতে যে সাবজেক্টগুলোর কম্পিটিশন খুব বেশি, আপনার টার্গেট থাকবে যে আমি 80 মার্কস বা অ্যাভব এরকম পাওয়ার একটা টার্গেট নিতে হবে। যদি ভালো ইনস্টিটিউশন, টপ ইনস্টিটিউশনে এই কম্পিটিটিভ সাবজেক্টগুলোতে চান্স পেতে চান, আপনার টার্গেট থাকবে যে আমি 80-র উপরে পাবো। তারপর এটা টোটালি কোশ্চেনের উপর নির্ভর করবে। কোশ্চেন ইজি হলে আপনার হলো নাম্বার আরো বেশি পেতে হবে, কোশ্চেন যদি ডিফিকাল্ট হয় কম নাম্বারে হবে, কিন্তু এরকম 80 অ্যান্ড অ্যাভব এরকম একটা টার্গেট থাকতে হবে। আচ্ছা, এক্সাম গুলো ইম্পর্টেন্ট, এটা অলরেডি বলেছি আপু, ইম্পর্টেন্ট টপিক গুলোর বিষয়ে আমি অলরেডি বলেছি। আমরা ইনশাল্লাহ পরে এটা যখন আমাদের নতুন একটা সব স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের একটা গ্রুপ খোলা হয়, এসব বিভিন্ন টপিক আমরা তখন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লাইনগুলো তখন আমরা দিয়ে থাকি। এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। তবে এক্সাম ব্যাচের জন্য আলাদা এরকম কোনো আমাদের করার সুযোগ এই মুহূর্তে নেই। আমরা যে কোশ্চেনটা দিব, এই কোশ্চেনটা খুব ভালো করে সলভ করবেন, ইনশাল্লাহ এটা অনেক কিছু কভার করবে, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট টপিক কভার হয়ে যাবে এটাতে আশা করি। গাইনির জন্য কি 80+ মার্কস লাগবে? এটা আপু এই যে বললাম যে প্রথম কথা হলো এটা কোশ্চেনের উপর নির্ভর করে, আর আপনি কোন ইনস্টিটিউশন দিচ্ছেন। টপ হুম। ইনস্টিটিউশন এবং যেগুলো কম্পিটিটিভ সাবজেক্ট রয়েছে, গাইনি অবশ্যই তার মধ্যে একটা, আপনার এরকম একটা টার্গেট থাকতে হবে যে আমি 75 to 80 এরকম পাওয়ার একটা টার্গেট থাকতে হবে। তবে আপনার প্রস্তুতি অনুযায়ী সর্বোচ্চ ভালো পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করতে হবে। এখানে তো আসলে মানে আপনি যেগুলো পারবেন সেগুলোও অ্যান্সার দিয়ে আসবেন, যেগুলো পারবেন না মনে হচ্ছে কাছাকাছি সেগুলো অ্যান্সার করে আসবেন। ডিপ্লোমাতে কোনো কোশ্চেন আনঅ্যান্সার্ড রাখা ঠিক হবে না, কারণ নেগেটিভ মার্ক অনেক কম। ইনস্টিটিউশন চয়েসটা একটু আলোচনা করলে ভালো হবে। আপু আজকের প্রিপারেশন নাই, ওই স্লাইড গুলো তো আমি আনি নাই, প্লাস ওটা খুবই ডিটেলস একটা অনেক বড় বিষয়, মানে অনেকগুলো সাবজেক্টের অনেকগুলো ইনস্টিটিউশন, তো আমরা solely শুধু ইনস্টিটিউশন চয়েস দিয়ে একটা সেশন করব সার্কুলার হলে, তার অল্প কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ তখন আপনারা যুক্ত থাকবেন, প্লাস আমরা দিয়ে দেবো আপনাদেরকে, তো যদি চান ওটার ছবি দিয়ে দিব আমরা, যে কোন ইয়েতে কয়টা সিট আছে। মানে সিরিয়ালটা কিভাবে দিলে ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা একটু এটা আলোচনা করবো আপু, সার্কুলার হওয়ার মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করব কিভাবে সিরিয়াল দেবেন, কোন ইনস্টিটিউশনকে আগে চয়েস দেবেন, ঠিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো আপু। আজকে এটা স্কোপ নেই, প্লাস আজকে আমি ওই ইয়েগুলো নিয়ে আসি নাই আর কি, স্লাইড গুলো। আচ্ছা, অপথলমোলজি মার্ক রেঞ্জ কেমন লাগবে, একই কথা বললাম আপু। মোটামুটি আপনার চেষ্টা থাকবে যেগুলো খুব কম্পিটিটিভ এবং কম সিট রয়েছে সেগুলোতে 80-র কাছাকাছি বা 75-এর উপর পাওয়ার জন্য। আর যেগুলোর একটু ইনস্টিটিউশন বেশি আছে, সিট সংখ্যা বেশি আছে, সেগুলো চেষ্টা থাকবে আপনার 70-র উপরে পাওয়ার জন্য। কিন্তু এটা টোটালি নির্ভর করবে কোশ্চেনের প্যাটার্নের উপরে, কোশ্চেন সহজ নাকি কোশ্চেন কঠিন। ঠিক আছে, এটা হলো এটার উপর ভ্যারি করবে আর কি। আচ্ছা, রেডিওলজিতে কেমন মার্কস লাগবে, একই কথা আপু, রেডিওলজি খুবই কম্পিটিটিভ সাবজেক্ট এখন।
সার্জারি থেকে ফ্যাকাল্টি কোশ্চেন হয়? হ্যাঁ, সার্জারি থেকে হবে। যেমন এফসিপিএস এ শুধু রেডিওলজি থেকেই কোশ্চেন হয় পার্ট ওয়ান, এফসিএস পার্ট ওয়ান এর ক্ষেত্রে, কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে সার্জারি ফ্যাকাল্টি সব সাবজেক্টের জন্য কমন কোশ্চেন। রেডিওলজির জন্য যে কোশ্চেন, সেটা গাইনির জন্য, সেটা ইএনটির জন্য, সেটা অর্থোপেডিক্স এর জন্য। আচ্ছা, ডিডিপি এবং ডি কার্ড কেমন মার্কস লাগবে অলরেডি আমরা বলেছি। আর গভর্নমেন্ট ক্যান্ডিডেট যারা এবার পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য বলতে পারি হয়তো একটু বেনিফিট পাবেন, কারণ এখন এবারও কিন্তু পরীক্ষার্থী বেশ কমই পাবেন আশা করি। কারণ আহ, এই বিসিএস এ বেশ বিলম্ব হয়েছে, যে 48 বিসিএস, এর মাঝখানে অনেক দীর্ঘ গ্যাপ ছিল। বিসিএস এ অনেক মানে ক্যান্ডিডেট বেশ কম আছে। আশা করি এবার একটা অ্যাডভান্টেজ পাবেন। এই জন্য খুব ভালো করে প্রিপারেশন নেবেন। আহ, আশা করি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে পেয়ে যাবেন। আচ্ছা, প্রাইভেট কেমন মার্কস লাগবে? ডিডিবিও খুবই কম্পিটিটিভ একটি সাবজেক্ট, অলরেডি আমি আলোচনা করেছি। যেগুলো খুব কম্পিটিটিভ এবং সিট সংখ্যা কম, সেগুলো 75 to 80 বা অ্যারাউন্ড 80 এরকম মার্কস ওঠানোর জন্য আমাদের টার্গেট থাকবে। কিন্তু এটা ভ্যারি করবে কোশ্চেন টাইপের উপর, সহজ না কঠিন। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, না হলে আমরা আজকে সেশন সেখানেই শেষ করব। আপনাদের এই প্রস্তুতির জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা, যেন এই 2টা মাস আপনারা সর্বোচ্চ চেষ্টা করতে পারেন। প্লাস যদি কোনো সমস্যায় পড়েন আমাদেরকে নক করবেন, আমরা একাডেমিক ভাবে যতটুকু আপনাদেরকে সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ করব। আচ্ছা, ডিটিসিটি স্যার, ফিউচার কেমন? এটা খুবই ভালো। ভাইয়া কোশ্চেন করেছেন। আপনি এটা করে আসলে বক্ষব্যাধি বিশেষজ্ঞ। এখন বাংলাদেশে সিএস ডিজিজ যে কি পরিমাণ অ্যাজমা, আমি মানে যেগুলো ডিজিজ আছে সিএস ডিজিজ, এর মধ্যে অ্যাজমা সিওপিডি যে কি পরিমাণ সেটা আপনারা অলরেডি, আমরা যারা ডক্টর তারা সবাই জানি, আমাদের পরিবারে কারো না কারো অ্যাজমা রয়েছে। অ্যাজমা, সিওপিডি বা এই জাতীয় অনেক রোগ রয়েছে। এজন্য এটা ভালো, তবে চেষ্টা থাকবে যে এখানে যেন আমরা থেমে না যাই। যদি আপনি ক্যারিয়ার শুরুর দিকে হন, ডিটিসিটি করার পর ইনশাল্লাহ এফসিপিএস বা এমডি করার চেষ্টা করবেন সেই সাবজেক্টে। প্লাস এমনি আপনার যদি শুধু ডিটিসিটি করতে চান সেটাও ভালো। যদি প্রাইভেট হন, আপনি যে কোনো এক হসপিটালে ভালো স্যালারিতে বিশেষজ্ঞ হিসেবে জয়েন করতে পারবেন। এছাড়া চেম্বার প্র্যাকটিসের তো খুবই সুযোগ রয়েছে, কারণ বক্ষব্যাধি বিশেষজ্ঞ কিন্তু এখনো বাংলাদেশে অত বেশি নেই। আচ্ছা, সার্কুলার কবে হবে? পরীক্ষার কয় তারিখের মধ্যে হয়? আচ্ছা, সার্কুলার আমরা আশা করি, এটা তো আজকে জানুয়ারি মাসের 13 তারিখ, হয়তো বা সামনের সপ্তাহে আশা করি হতে পারে। কারণ সাধারণত মিড জানুয়ারি বা তার একটু পরেই সার্কুলারটা হয়ে থাকে, জানুয়ারির মাঝামাঝি বা তার কয়েকদিন পরেই। তার মানে আশা করি হয়তো সামনের সপ্তাহে সার্কুলার দেওয়ার খুব একটা জোরালো সম্ভাবনা রয়েছে, যদি এই সপ্তাহে না হয়। আচ্ছা, পরীক্ষা কখন হবে? পরীক্ষা তো সাধারণত মার্চ মাসে প্রথম বা দ্বিতীয় শুক্রবার হয়। এবার যেহেতু অলরেডি রোজা শুরু হয়ে যাবে, আহ প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হতে পারে, না হলে তো ঈদের পরে চলে যাবে। এটাই আর কি। আর প্লাস মাঝে ইলেকশন রয়েছে, নির্বাচনের পরে দেশের পরিস্থিতি কি হবে সব মিলে এইবার একটু পরীক্ষাটা খুব সার্টেনলি বলা যাচ্ছে না যে কোন তারিখে হবে। এটা আসলে সার্টেন না, তবে আপনারা এই টার্গেট নিয়ে পড়াশোনা করুন যে মার্চের প্রথম বা দ্বিতীয় শুক্রবারে আপনার এক্সাম হবে। মোটামুটি এই টার্গেট নিয়ে আপনার প্ল্যানটাকে গুছিয়ে নেবেন। আচ্ছা, ডিজিওতে ক্লিনিক্যাল কোশ্চেন কোন কোন সাবজেক্ট থেকে হয়? একই কথা অলরেডি আমি বলেছি আপু। সেটা হলো আপনার ডিপ্লোমার ক্ষেত্রে সার্জারি ফ্যাকাল্টির সকল সাবজেক্টের জন্য কমন কোশ্চেন। তার মানে সার্জারি থেকেই আপনার ক্লিনিক্যাল কোশ্চেন আসবে। যেমন এফসিপিএস পার্ট ওয়ান এর ক্ষেত্রে আলাদাভাবে আপনাকে গাইনি পড়তে হয় এফসিপিএস পার্ট ওয়ান গাইনিতে দেওয়ার জন্য। এখানে সেরকম না, সার্জারি ফ্যাকাল্টির সকল সাবজেক্টের জন্য কমন কোশ্চেন, বেসিক প্লাস ক্লিনিক্যাল সার্জারি থেকে। আচ্ছা, আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুবই ইন্টারেক্টিভ একটা সেশন হলো। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, এবং সবার জন্য শুভকামনা। এই 2টা মাস সর্বোচ্চ চেষ্টা করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সেশন কি শেষ নাকি আরো স্পিকার আছে? না আপু, আজকে ভাইয়া আপু দুইজনে খুবই ব্যস্ত আছে, সময় বের করতে পারেন নাই। এই জন্য আমি মোটামুটি সব আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের সার্কুলার হলে ইনস্টিটিউশন চয়েস সেশন নিয়ে ইনশাল্লাহ আবারও আমরা আপনাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ। আজকে শেষ? হ্যাঁ হ্যাঁ আপু, আজকে এখানেই শেষ করে দিচ্ছি আমরা।